সাথে ভাইয়া ওই যে বরফের যে একটা বাষ্প আছে না, ওইটা আসছিল নাকে মুখে, আমার কাছে ওইটা বিশ্রী লাগছিল। আর গন্ধ, বিকট গন্ধ, মানে পুরো মনে হচ্ছে পুরো মর্গের যে ইয়াটা আপনার বিল্ডিংটা পুরোটাই গন্ধ আমার কাছে মনে হচ্ছে। লাশগুলো কিছু কিছু লাশের মাথা, যেগুলো মাথা ভালো, মানে যেগুলো মাথা ভালো ওগুলো মাথা বাইরের সাইডে, আর যেগুলো মাথা খারাপ পা ভালো ওগুলো পা বাইরের সাইডে দেয়া। তো ওই ফ্রিজটার ভিতরে প্রায় ভাইয়া 15-16টার উপরে লাশ হবে, আচ্ছা, একটার উপরে একটা রাখা। তো লাশগুলো দেখে ভাই আমার সাথে সাথে আমার লোম সব দাঁড়িয়ে যায়, মানে আমি কথা বলতে পারতেছি না। কি একটা মহিলা লাশ দেখলাম, মানে পা দেখে মনে হচ্ছে যে মহিলা। তো মহিলাটার সালোয়ার পরনে ছিল, সালোয়ার পরনে ছিল, আর পাতাগুলো বাইর হয়ে আছে। আচ্ছা, তো দেখলাম, আমি আর বসকে কিচ্ছু বললাম না, আমি চুপটি মেরে আসলাম। তো উনিও দেখলো ওখানে, কখন দেখার পরে তো ওই যে ডোমের রমেশের যে ভাই ছিল ও ডাক দিল, ভাই এদিকে আসেন। গেলাম, যাওয়ার পরে উনি বলল যে আর কি কিছু দেখবেন এখন। তো পরে বস বললো যে আমি একটু ওই যে মর্গের ভিতরে যাব, যেখানে আপনারা একটু ওগুলো করেন, কাটাছেড়া করেন, পোস্টমর্টেম করেন, যেখানে একটু দেখবো। তো উনি বলতেছে এখন কি দেখবেন, এখন তো হাতে কাজ নাই, যে কাজটা আসছে, বডিটা যেটা আসছে ওইটার এখন পেপারস আমাদের হাতে আসে নাই, ওটা হাতে আসলে তারপর আমরা কাজ শুরু করব। আর আমাদের কাজ যখন হয় তখন দেখতে পারতেন হয়তো। আর তাছাড়া যদি আমাদের সাথে স্যার থাকে, যে ডক্টর থাকেন ওখানে, উনি থাকলে নাকি ভিতরে অ্যালাউড না, আর উনি ছাড়া ওভাবে তারা কাজ টাজ করে না। তো চলেন এইভাবে সাধারণত দেখেন, চলেন দেখি। তো বস আমার নিয়ে গেল। তো গেল ভাইয়া, যে দরজাটা ছিল মানে মর্গের যে দরজা যেখানে পোস্টমর্টেম করে, রুমটা দরজাটা দেয়া ঢুকতে যাই, আমি পা দেই আবার দেই না। চিন্তা করছি বস যদি ভিতরে যায় তাহলে আমি বাইরে কীভাবে একা থাকবো। তো ওই চিন্তা করে আমি বসের সাথে যাই। যাওয়ার পরে বস প্রথমে দেখালো যে বেসিনটা, ওখানে যে বেসিন আছে মানে একদম নোংরা, বলতে মনে হয় ওয়াশ ওভাবে করে না। আর ওয়ালের চারপাশ থেকে আপনার মানে রক্তের যে কি গন্ধ, মানে মনে হচ্ছে যে আমি যেদিকে তাকে ওদিক থেকে মানে রক্তের গন্ধ পাইতেছি, নাকে মুখে রক্তের গন্ধ আসতেছে। আর বমি যে করবো, মানে বমি করার মতো পরিবেশ না এখানে। বমি করলে হয়তো ওই যে দুজন ডোম ছিল তখন, আর বস ছিল, আমি ছিলাম, বাধ্য হয়ে অনেক চুপটি মেরে দাঁড়িয়ে থাকি। তারপরে বস ওনার কাছ থেকে জানতে চাইলো যে আপনি এখানে কত বছর আছেন। উনি বললো যে আমি 2001 সাল থেকে আছি, এটা আমাদের প্রত্যেক সূত্রে পাওয়া। আর বস জিজ্ঞেস করলো যে আপনার মানে পরবর্তীতে আপনাদের পরে যে আপনার বাচ্চা কাচ্চা আছে ওরা আসবে কিনা, ওদেরকে দিবেন কিনা। ওরা বললো না ভাই, আমরা এখানে ইনভলভ হব না, আমরা হয়েছি, কিন্তু আমাদের নেক্সট যে প্রজন্ম আসবে আমরা ওদেরকে এখানে ইনভলভ করবো না। কেন? আসলে আমাদেরকে ভালো চোখে দেখে না। আমি যখন বিয়ে করতে যাই দেন তখন আমার শ্বশুর বলে যে ছেলে কি করে, ছেলে ঢাকা মেডিকেলে কাজ করে, মর্গে কাজ করে। তখন বলতেছে যে না, এই ছেলের কাছে আমার মেয়ে বিয়ে দেওয়া যাবে না, তাহলে তো আমার মেয়েকে কুটি করে ফেলবে, যার কারণে আমি দিব না, জাস্ট ওটা বাদ দিলাম। তারপর উনি আমাকে যেটা দেখাইলো ভাইয়া, ওটা হলো যে ইনস্ট্রুমেন্টগুলো। উনি কোনটা মানে খুলি কোনটা দিয়ে, কোন হাতুড়ি দিয়ে খুলি করে, প্রথমত এই যে ব্লেড দিয়ে কাটে, ও ব্লেড দেখাইলো। আবার হলো যদি কাটার পরে খুলি বাড়ি দেয় যে হাতুড়ি দিয়ে, ওটা দেখাইলো। আবার যে কাইতুন বলি আমরা, ওগুলো দিয়ে সেলাই করে, ওগুলো দেখালো। বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট উনি লাড়াছাড়া করে দেখাইতেছে, আর বস ওগুলো দেখতেছে। দেখার পরে 4টা টলি ছিল ওখানে, আপনার যেখানে করে টলি না, ওটা কি বলে যে যেখানে লাশ রেখে আপনার করে পোস্টমর্টেম করে। আচ্ছা, দেখানোর এক পর্যায়ে তো বস জিজ্ঞেস করলো যে আপনার এই 17 বছরের এক্সপিরিয়েন্সে আপনি কি এমন কোনো ঘটনা ফেস করছেন যেটা আপনার কাছে খুব খারাপ লাগছে। তো উনি কিছু বলতে চাইলো না, উনি বললো না, উনি বের হয়ে গেল, না ভাইয়া বলা যাবে না। উনি বের হয়ে গেল। ওনার সাথে যে ছিল ও মানে দেখতে শুনতে একটু হাস্যজ্জ্বল মনে হয়েছে আমার কাছে, একটু হাসি খুশি কথাবার্তা, কিন্তু মানে হিংস্র লাগছে আমার কাছে দেখতে। একদম কালো, কুটকুটে কালো, আর বডি ফিগারও হেভি, আর কত এজ 32 বা 35 এরকম এর হইতে পারে। তো নিজে সাহস করে বললো যে একটা কাজ ছিল আমরা কিছুদিন আগে করছি, ওইটা হইলো আপনার একটা মহিলা অ্যাক্সিডেন্টের রোগী, মহিলাটা প্রেগনেন্ট ছিল। আর প্রেগনেন্ট ছিল এমন সময় হয়তো কিছুদিন পরে তার ডেলিভারি হইতো, এমন একটা অবস্থায়। তো মহিলাটা অ্যাক্সিডেন্ট হয় পিকআপ ভ্যানের সাথে। হওয়ার পরে মহিলার যে নিচের যে অংশটুকু পাগুলো ওগুলো ভালো থাকে, আর মাজা থেকে আপনার উপরের অংশগুলো থেতলে যায়। আর পেটে যে বাচ্চাটা ছিল, বাচ্চাটাও নাকি যখন ওরা পোস্টমর্টেমে আনছিল, বাচ্চাটা দেখে ওর খুব মানে লাগে, কষ্ট হয় বাচ্চাটা দেখে। বাচ্চা তো দেখা যায় না, হাতটা এগুলো দেখে আর কি মনে হয়েছিল ওর কাছে কষ্ট হয়েছিল। তো
তো ওইটা কোনো রকমভাবে ওরা ইয়েটে করে বিভিন্ন ধরনের যা করে আর কি ওরা করে রেখে দিল, কিন্তু এটা ছিল বেওয়ারিশ লাশ। ওটা কেউ ওইভাবে শনাক্ত করতে পারে নাই, পরে মানে এটা হয়ে গেছে। কিন্তু বললো যে ওই লাশটাই ফ্রিজে আছে। তো বললাম যে কোনটা, ওই যে মহিলার পা দেখা যায় ওইটা? হ্যাঁ। আমি কোন সাহসে আমি জানি না, আমি আবার গেলাম যে লাশটা আরেকটি দেখবো। ফ্রিজ খুললো, খোলার পরে আমি দেখলাম ভাইয়া অনেকক্ষণ দেখছিলাম, প্রায় 7-8 মিনিট। আমি ওই যে আপনার ক্রস ফায়ারের যে লাশটা দেখলাম ওইটা আর এটা অনেকক্ষণ দেখছি। দেখার পরে আমি যখন ওখান থেকে বের হব ভাইয়া, মানে বিশ্বাস করবেন আমি মানে নিজেকে শক্ত করে রাখার মতো আমার মানে ওরকম সক্ষমতা ছিল না। তো আমার এখনও খুব খারাপ লাগতেছে। বুঝতে পারছি আমরা। হ্যাঁ, তারপরে আমি বসকে নিয়ে আসলাম ঢাকা মেডিকেলের যে ইমার্জেন্সি গেট দিয়ে বের হয়েছি ওখানে ঘুরতে ঘুরতে। আর দ্রুত ভাইয়া যে মানে আরও রক্ত গন্ধটা মানে আরও বেশি খারাপ লাগছিল আমার কাছে। পরে গেটের সামনে আসলাম, আমার মোটর সাইকেল ওখানে পার্কিং করা ছিল। তো বস আমাকে বললো যে মেহেদি কিছু খাবেন? না বস, আমি এই পরিবেশ থেকে আসছি, আমার কিছু খাওয়াবে না? পানি খান? আমি না বস, পানিও খাবো না আমি এখন। তো ওখানে অনেকক্ষণ আমি বস চুপটি মেরে বসে থাকি। বস আমাকে অন্য সেন্সে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, গল্প করে। তো 3টা বাজে, 3টার সময়, 3টা না 3:30টার সময় আমি ওখান থেকে রওনা করে বাসায় আসি। ওই দিনটা ছিল বৃহস্পতিবার দিন। বাসায় এসে আমি গোসল করি, গোসল করে খাওয়া দাওয়া করতে যাই, আমার পেটে আর ভাত যায় না ভাইয়া। আমি বারবার ওই যে লাশটা, যেটা ক্রস ফায়ার লাশ, ওই মহিলাটার লাশ, আর যেটা পোস্টমর্টম করা হয়েছিল ওই লাশ, ওগুলো দেখতেছি, মানে চোখের মাঝে ভাসতেছে আমার। তো আমি বসের কাছ থেকে অনুমতি নিয়ে ওদিন আর বিকেলে আর কাজ করতে যাই না গিয়ে আমি একটু বাসায় থাকার চেষ্টা করি। তো বাসায় একটু ঘুমাই, ঘুম আর আসে না। পরে আমি ওদিন আপনাদের এখানে FM রেডিও শুনছিলাম, শোনার পরে কোনো দেখতে ভালো লাগতেছে না, কোনো ধরনের ইন্টারভিউ আমার ভালো লাগে না। পরে আমার বাসায় ওদিন আমি আমার ছোটো ভাই ছিলাম, আমার ফুল ফ্ল্যাটে আর কেউ ছিল না। তো ওই দিনটাতে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে যাই, যে না আজকে তাড়াতাড়ি ঘুমাইতে হবে, দেখি ঘুমটা আসে কিনা। ঘুম আসতেছিল না, পরে আমি ঘুমাইছি। তো প্রতিদিনের মতোই ভাইয়া আমি একটু বলে রাখি, আমার যখন বয়স মানে মোটামুটি প্রাপ্ত বয়স হয়, তারপর থেকে আমি আপনার সূরা ফাতিহা, তারপরে আয়াতুল কুরসি, এগুলো না পড়ে কখনো ঘুমাইতে পারি না, ঘুমও হয় না। আর আমি স্বপ্নের মাঝে বিভিন্ন ধরনের মানে ভৌতিক জিনিস দেখি, মানে ভৌতিক বলতে খারাপ জিনিস দেখি। পরে ওদিনের মধ্যে সব কিছু পরে আমি শুইলাম, বুকে ফুটে দিয়ে শুইলাম। শোয়ার পরে আমি রাত্রে ভাইয়া স্বপ্নে যেটা দেখি সেটা হলো যে লাস্টটা বাচ্চার যে বর্ণনাটা দিল, বাচ্চারা কান্না করতেছে, যে একটা বাচ্চা জন্মগ্রহণ করার পরে যে কান্নাটা হয় না, ওরকম কান্না না, ওরকম টন, বাট অন্য একটা মানে মনে হচ্ছে অন্য ধরনের কান্না করতেছে। আর মহিলাটা হা করে তাকিয়ে আছে, আর ওনার সাথে যে ক্রস ফায়ারের যে লাশটা ছিল ওইটা খিলখিলে হাসতেছে, আর খুলি বের করা আমি ওইটা দেখতেছি। আমি এখন মানে চারিদিকে দেখতেছি আমার পাশে কোল বালিশ ছিল, ওই বালিশটা আমি ছিঁড়ে মানে চাপটি করতে করতে ঘুমের মাঝে ওইটা ছিঁড়ে যায়, আর আমিও প্রচণ্ড কান্না করতে থাকি। তো আমি যে কান্না করি না আমি আর জানি না। তো আমার ছোটো ভাই রাত্রে আমার পাশেই ঘুমায়, ওরে আমি অন্য জায়গায় ঘুমাইতো। তো ওদিন আমি আমার খাটে আমি রাখি, আমার পাশে সে ঘুমানোর পরে ও রাত্রে কান্নার শব্দ পেয়ে হয়তো ভাবছে হয়তো অন্য কোনো কারণে আমি কান্না করতেছি বা এমনটা কিছু, সে আমার বুকে হাত দেয়, মানে মেবি বলছে হাত দিচ্ছে বুকে আমার শরীরে স্পর্শ করার পরে আমি নাকি আবার ঠিক হয়ে গেছি। আমি আর জানি না। সকালে ঘুম থেকে উঠে যেটা হয় উদয় ভাইয়া, যে আমি দেখি যে আমার বালিশটা মানে যে পানির ছাপ পড়লে যেভাবে কালো দাগ হয় না, দাগ হয়ে আছে। তো আমি ওকে বললাম যে কী হলো, আমার বালিশ ভিজা বা এমন দাগ কেন? পরে বলছে আমি রাত্রে কান্না করছেন কেন? আমি রাত্রে কান্না করছি। পরে আমার ওই সমস্ত স্মৃতিগুলো মনে পড়ছে। তারপরে আমি প্রায় 10-15 দিন আমি ওগুলো এখনও আমার মাঝে মাঝে যখন মর্গের সামনেতে যাই আমার ওগুলোই ফেস করি। আর রাত 12টার পরে আমি কখনো একা বেরোতে পারি না। আজকে এই জন্য আমার সাথে আমার ভাইকে নিয়ে আসছি, বড় ভাইকে, যে আমাকে উনি সাপোর্ট দেওয়ার জন্য ওগুলো আসে।